মা কালী কিন্তু উল্টা বুঝিয়াছিলেন। বাড়ি আসিয়াই শিবুর ভেদ বমি আরম্ভ হইল। ডাক্তার আসিল, কবিরাজ আসিল, ফল কিছুই হইল না। 8 ঘণ্টা রোগে ভুগিয়া স্ত্রীকে পায়ে ধরাইয়া কাদাইয়া শিবু ইহলোক পরিত্যাগ করিল। শ্রদ্ধেয় শ্রোতাগণ, প্রতি বৃহস্পতিবার মজার মজার গল্পের স্বাদ পেতে আমাদের দি গল্পের জগৎ ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। দি গল্পের জগতের আজকের পরিবেশনা বিখ্যাত কথা সাহিত্যিক রাজশেখর বসুর লেখা ভূষণ্ডির মাঠে। গল্পে বিভিন্ন চরিত্রে যারা রয়েছেন তারা হলেন দিলীপ, নিতাই, রনি এবং গৌতম। শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি, কয়েক ঘর প্রজা। ইহাতেই স্বচ্ছন্দে সংসার চলিয়া যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখিয়াছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়িয়াছিল তাহা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তাহার স্ত্রী নিত্যকালীর বয়স আন্দাজ 25। আঁটোসাঁটো মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তাহার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজিয়া পাইত না। সামান্য খুঁটিনাটি লইয়া স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিত। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরাইয়া যাইত। কিন্তু নিত্যকালীর রসনা একবার ছুটিতে আরম্ভ করিলে সহজে নিরস্ত হইত না। প্রতিবারে শিবুরই পরাজয় ঘটিত। স্ত্রীকে বশে রাখিতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেরো, মেনিমুখ প্রভৃতি আখ্যা দিয়াছিল। ঘরে বাহিরে এইরূপ লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালী গুজব শুনিল তাহার স্বামীর চরিত্র দোষ ঘটিয়াছে। সেদিনকার বচসা চরমে পৌঁছিল। নৃত্যকালীর ঝাঁটা শিবুর পৃষ্ঠ স্পর্শ করিল। শিবু বেচারা ক্রোধে, ক্ষোভে, কষ্টে চোখের জল রোধ করিয়া কোনো গতিকে রাত কাটাইয়া পরদিন ভোর 6টায় ট্রেনে কলিকাতা যাত্রা করিল। শিয়ালদহ হইতে সোজা কালীঘাটে গিয়া শিবু নানা উপাচারে 5 টাকার পূজা দিয়া মানত করিল। হে মা কালী, মাগিকে উলো উঠে টেনে নাও মা, আমি চোরা পাঠার নৈবেদ্য দেব। আর বরদাস্ত হয় না, একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। মাগির ছেলেপুলে হলো না, সেটাও দেখতে হবে। দোহাই মা, দোহাই তোমার। মন্দির হইতে ফিরিয়া শিবু 1 ঠোঙা তেলে ভাজা খাবার, আধসের দই এবং আধসের অমৃতি খাইল। তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখিয়া সন্ধ্যাবেলা বিডন স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেভিল জলযোগ করিল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখিয়া ভোরে পেনেটি ফিরিয়া গেল। মা কালী কিন্তু উল্টা বুঝিয়াছিলেন। বাড়ি আসিয়াই শিবুর ভেদ বমি আরম্ভ হইল। ডাক্তার আসিল, কবিরাজ আসিল, ফল কিছুই হইল না। 8 ঘণ্টা রোগে ভুগিয়া স্ত্রীকে পায়ে ধরাইয়া কাদাইয়া শিবু ইহলোক পরিত্যাগ করিল। গ্রামে আর মন টিকিল না। শিবু সেই রাত্রেই গঙ্গা পার হইল। পেনেটির আরপার কন্যবর। সেখান হইতে উত্তরমুখ হইয়া ক্রমে রিসরা, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাপদানির চটকল ছাড়াইয়া আরও 2-3 ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছিল। মাঠটি বহুদূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে
ইট খোলা ছিল, সেজন্য সমতল নয়, কোথাও গর্ত, কোথাও মাটির ঢিবি। মাঝে মাঝে আশশাওড়া, ঘেটু, বুনো ওল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হইল। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাজার একপাশে একটা লম্বা তালগাছ সোজা হইয়া উঠিয়াছে, আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ হইয়া দাঁড়াইয়া আছে। শিবু সেই বেলগাছে ব্রহ্মদত্ত হইয়া বাস করিতে লাগিল। যাহারা স্পিরিচুয়ালিজম বা প্রেততত্ত্বের খবর রাখেন না, তাহাদিগকে ব্যাপারটা সংক্ষেপে বুঝাইয়া দিতেছি। মানুষ মরিলে ভূত হয়, ইহা সকলেই শুনিয়াছেন, কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম খাপ খায় কি রূপে? প্রকৃত তত্ত্ব হলো এই: নাস্তিকদের আত্মা নাই। তাহারা মরিলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যাহারা আস্তিক, তাহাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নাই। তাহারা মৃত্যুর পর ভূত হইয়া প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন। তথায় কল্পবাসের পর তাহাদের শেষ বিচার হয়। রায় বাহির হইলে কতকগুলি ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূতাবস্থায় তাহা অনেকটা কমিয়া যায়। বিলাতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়িতে পারে না। যাহারা সিনস দেখিয়াছেন, তাহারা জানেন বিলাতি ভূত নামানো কিরকম কঠিন কাজ। হিন্দুর জন্য অন্যরূপ বন্দোবস্ত, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, তুয়া, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরিলে প্রথমে ভূত হয় এবং যত্রতত্র স্বাধীনভাবে বাস করিতে পারে, আবশ্যক মতো ইহলোকের সঙ্গে কারবারও করিতে পারে। এটা একটা মস্ত সুবিধা, কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেহ কেহ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেহ বা 10-20 বৎসর পরে, কেহ বা 2-3 শতাব্দী পরে। ভূতদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হইয়া সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হইবার সুবিধাও আছে। কিন্তু যাহাদের ভাগ্যক্রমে কাশী লাভ হয়, অথবা নেপালে পশুপতিনাথ বা রথের উপর বামন দর্শন ঘটে, কিংবা যাহারা সকৃত পাপের বোঝা ঋষিকেশের উপর চাপাইয়া নিশ্চিন্ত হইতে পারেন, তাহাদের পুনর্জন্ম ন বিদ্যতে, একেবারেই মুক্তি। 2-3 মাস কাটিয়া গিয়াছে। শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম প্রথম দিন কতক নূতন স্থানে নূতন অবস্থায় বেশ আনন্দে কাটিয়াছিল। এখন শিবুর বড় ফাঁকা ফাঁকা ঠেকে। মেজাজটা যতই বদ হোক, নৃত্যর একটা আন্তরিক টান তো ছিল। শিবু এখন তাহা হারে হারে অনুভব করিতেছে। একবার ভাবিল, দূর হোক, না হয় পেনেটিতেই আড্ডাটা গাড়ি। আবার লোকে বলিবে বেটা ভূত হইয়া স্ত্রীর আঁচল ছাড়িতে পারে নাই। না, এইখানে একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় করিতে হইবে। ফাল্গুন মাসের শেষ বেলা, গঙ্গার বাঁকের উপর দিয়া দক্ষিণা হাওয়া ঝিরঝির করিয়া বহিতেছে। সূর্যদেব জলে হাবুডুবু খাইয়া এইমাত্র তলাইয়া গিয়াছেন। ঘেটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরিয়া গিয়াছে। শিবুর বেলগাছে নূতন পাতা গজাইয়াছে। দূরে আকন্দ ঝোপে গোটা কতক পাকা ফল ফট করিয়া ফাটিয়া গেল। একরাশ তুলোর আঁশ হাওয়ায় উড়িয়া মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করিয়া শিবুর গায়ে পড়িতে লাগিল। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করিয়া উড়িয়া গেল। একটা কালো ঘুবড়ে পোকা ভর করিয়া শিবুকে প্রদক্ষিণ করিতে লাগিল। অদূরে বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসিয়া আছে। কাক গলায় সুরসুরি দিতেছে। কাকিনী চোখ মুদিয়া গদগদ স্বরে মাঝে মাঝে ক করিতেছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম হইতে উঠিয়া গুটি গুটি পা ফেলিয়া বেলগাছের কোটর হইতে বাহিরে আসিল।
এবং শিবুর দিকে ড্যাবডেবে চোখ মিলিয়া টিটকারি দিয়া উঠিল। একদল ঝিঝি পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর বাঁধিতেছিল। এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রি 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 রিজ করিয়া উঠিল। শিবুর যদিও রক্ত মাংসের শরীর নাই, কিন্তু মরিলেও স্বভাব যাইবে কোথা। শিবুর মনটা খা খা করিতে লাগে। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হইয়া ধরাক ধরাক করিয়া উঠিল। মনে পড়িল ভূষণ্ডির মাঠের প্রান্তস্থিত পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটি পেতনি বাস করে। শিবু তাহাকে অনেকবার সন্ধ্যাবেলা পলো হাতে মাছ ধরিতে দেখিয়াছে। তার আপাদ মস্তক ঘেরা টোপ দিয়া ঢাকা। একবার সে ঢাকা খুলিয়া শিবুর দিকে চাহিয়া লজ্জায় জিভ কাটিয়াছিল। পেতনির বয়স হইয়াছে, কারণ তাহার গাল একটু তোবড়াইয়াছে এবং সামনের দুটো দাঁত নাই। তাহার সঙ্গে ঠাট্টা চলিতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়িয়াছিল। সে একটা গামছা পরিয়া আর একটা গামছা মাথায় দিয়া এলো চুলে বকের মতো লম্বা পা ফেলিয়া হাতের হাড়ি হইতে গোবর গোলা জল ছড়াইতে ছড়াইতে চলিয়া যায়। তাহার বয়স তেমন বেশি বোধ হয় না। শিবু একবার রসিকতার চেষ্টা করিয়াছিল, কিন্তু শাকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাচ করিয়া ওঠে। অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয়। শিবুর মন সবচেয়ে হরণ করিয়াছে এক ডাকিনী। ভূষণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরি বামনির পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানি আছে, তাহাতেই সে অল্পদিন হইল আশ্রয় লইয়াছে। শিবু তাহাকে শুধু একবার দেখিয়াছে এবং দেখিয়াই মজিয়াছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়া রোয়াক ঝাড় দিতেছিল। পরনে সাদা থান। শিবুকে দেখিয়া নিমেষের তরে ঘোমটা সরাইয়া ফিক করিয়া হাসিয়ায় সে হাওয়ার সঙ্গে মিলাইয়া যায়। কি দাঁত, কি মুখ, কি রং! নৃত্যকালীর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। শিবু একটি সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া গান ধরিল। আহা শিরাধিকে চন্দ্রা বলি, কারে রেখে কারে ফেলি। সহসা প্রান্তর প্রকম্পিত করিয়া নিকটবর্তী তালগাছের মাথা হইতে তীব্র কণ্ঠে শব্দ উঠিল। अरे चोरो अरे भज्जू के बहनिया भोगलो के बेटिया के को रसे शादी हो के को रसे हो। শিবু চমকাইয়া উঠিয়া ডাকিল। এই তাল গাছে কেরে? উত্তর আসিল, কারিয়া পিরেত মা। কেলে ভূত, নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, ক্যাকলাসের মতো একটি জীবাত্মা সরাক করিয়া তালগাছের মাথা হইতে নামিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল, गोर लगे बर्मा देव जी। জিতে রাখো বেটা, একটু তামাক খাওয়াতে পারিস? ছিলাম বা। তামাকই নেই, তা আবার ছিলিম, জোগাড় কর না। প্রেত ঊর্ধ্বে উঠিল এবং অল্পক্ষণ মধ্যে বৈদ্যবাটির বাজার হইতে তামাক টিকা কলিকা আনিয়া আগ সুলগাইয়া শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাটার উপর কলিকা বসাইয়া টান দিতে দিতে বলিল, তারপর এলি কবে? তোর হালচাল সব বল দেখি। কারিয়া পীরেত যে ইতিহাস বলিল তার সারমর্ম এই। তাহার বাড়ি ছাপড়া জেলা। দেশে এককালে তাহার জরু গরু জমি জেরাত সবই ছিল। তাহার স্ত্রী মুংরি অত্যন্ত মুখরা ও বদ মেজাজে, বনিবনাও কখনো হইত না। একদিন প্রতিবেশী ভজুয়ার ভগ্নীকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে বিষম ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে এক ঘা লাঠি কষাইয়া স্বামী দেশ ছাড়িয়া কলিকাতায় চলিয়া আসে। সে আজ 30 বৎসরের কথা। কিছুদিন পরে সংবাদ আসে যে মুংরি বসন্ত রোগে মরিয়াছে। স্বামী আর দেশে ফিরিল না, বিবাহও করিল না।
নানা স্থানে চাকরি করিয়া অবশেষে চাপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বৎসরের মধ্যে সর্দারের পদ পায়। কিছুদিন পূর্বে একটি লোহার কড়ি হাফিজ অর্থাৎ কপিকলে উত্তোলন করিবার সময় তাহার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশয়ী হইয়া থাকে। সম্প্রতি পঞ্চত্ব প্রাপ্ত হইয়া প্রেতরূপে এই তাল গাছে বিরাজ করিতেছে। শিবু একটা লম্বা টান মারিয়া কলিকাটি কারিয়া পিরেতকে দিবার উপক্রম করিতেছিল। এমন সময় মাটির ভিতর হইতে ভাঙা কাসরের মতো আওয়াজ আসিল। ভাইয়া, কলকাতায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাজা ছিল তাহা হইতে খান কতক ইট খসিয়া গেল এবং ফাঁকের ভিতর হইতে হামাগুড়ি দিয়া একটি মূর্তি বাহির হইল। স্থূল খর্বদেহ, থেলো হুকার খোলের উপর একজোড়া পাকা গোফ গজাইলে যেরকম হয় সেই প্রকার মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুমটি দেওয়া মেরজাই, পরনে ধুতি, পায়ে তালতলার চটি। আগন্তুক শিবুর হাত হইতে কলিকাটি লইয়া বলিলেন, ব্রাহ্মণ, দণ্ডবোধ হই। কিছু সম্পত্তি ছিল এইখানে পোতা আছে, তাই যক্ষী হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয়, 2-500, সব বন্ধকি তমসুক দাদা। ইস্তাম্বর কাগজে লেখা, নগদ শিক্ষা একটিও পাবে না। খবরদার, এদিকে কিন্তু নজর দিও না, হাতে হাত করি পড়বে। থু থু। শিবুর মেঘদূত একটু আত্ম জানা ছিল। সসম্ভ্রমে জিজ্ঞাসা করিল, যজ্ঞ মহাশয়, আপনি কি কালিদাসের? ভাইরা ভাই, কালিদাস আমার মাস্তুতো শালিকে বিয়ে করে। ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল, অনেক দিন মারা গেছে। তুমি তার নাম জানলে কিসে? হ্যাঁ, আপনার এখানে কতদিন আগমন হয়েছে? আমার আগমন আমি বলে গিয়ে 3.5-20 বছর এখানে আছি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আরে তুমি তো সেদিন এলে, কাটি ফিরে তাড়িয়ে 3 বার হোঁচট খেয়ে গাছে উঠলে, সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে তাই না? বেশ বেশ, কালো হাতি শিখতে যদি চাও তো আমার সাগরে থাও দাদা। এখন আওয়াজটা যদিও একটু ক্ষীণ হয়ে গেছে, তবুও মরা হাতি লাখ টাকা। মহাশয়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি? বিলক্ষণ। আমার নাম নদের চাঁদ মল্লিক, পদবী হচ্ছে বসু, জাতি কায়স্থ, নিবাস বিশরে, হালসাকির ওই পাজার মধ্যে। সাবেক পেশা দারোগাগিরি, এলাকা রিসরে ইস্তত ভদ্রেশ্বর। জষ্টি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর ভারী ভালোবাসত আমাকে। মুলুকের শাসনটা আমার হাতেই ছেড়ে দিয়েছিলেন। নাদু মল্লিকের দাপটে লোক ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। তা মশাইয়ের পরিবারাদি কি? হ্যাঁ, আর সব সুখ কি কপালে হয় রে দাদা? ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিটি ছিল খান্ডার। বলবো কি মশাই, আমি হলুম গিয়ে নাদু মল্লিক, কোম্পানির ফৌজদারি নিরামত আদালত যার হাতের মুঠোর মধ্যে। আমারই পিঠে দিল কিনা এক ঘাত চেলা কাঠ কষিয়ে। তারপরেই পালালো শালি বাপের বাড়ি। 324 ধারায় ফেলতুম, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা আর ছাড়লুম না। কিন্তু যাবে কোথায়? গুরু আছেন, ধর্মও আছেন। 47 সনের মরকে মাগি ঠোঁট হলো। সংসার ধর্মে আর মন বসল না। জর্জটি সাহেব বিলেতে গেলে আমি পেনশন নিয়ে এক শখের যাত্রা করলুম। তারপর পরমাই ফুরলে এই হেতা আমি আড্ডা গিরেছি। ছেলেপুলে হয়নি, তাতে দুঃখ নেই দাদা। আমি করব রোজগার, আর কোন আবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে, সেটা আমার সইত না। এখনো তোফা আছি, নিজের বিষয় নিজেই আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বম বম করি। থাক, আমার কথা তো অনেক শুনলে,
এখন তোমার ইচ্ছা একটু বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করিল, কারিয়া পীরেতের পরিচয়ও দিল। যক্ষ বলিলেন, সব স্যাঙ্গাতের একই হাল দেখছি, পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই। এখন একটু গাওনা বাজনা করি এসো। পাখো আজ নেই, তেমন জুত হবে না। আচ্ছা আচ্ছা, পেট চাপড়ি ঠেকা দি। ঢন ঢন করছে। বাবা ছাতুখোর, একটু এঁটেল মাটি চটকে এই মধ্যিখানে থাবড়ে দে তো বাবা। ঠিক হয়েছে, চৌতাল বোঝো? 6 মাত্রা, 4 তাল, 2 ফাঁক। বল শোনো এবার। ধা দা ধিন তা কত্তা গে, গিন্নি ঘা দেন কত্তাকে। ধরে তারা করে খিটখিটে কথা কয়, ধুরতা গিন্নি কর্তা গাধারে। ঘানে ধরে ঘন ঘন ঘা কত ধুমধাম দিতে থাকে, টুটি টিপে ঝুটি ধরে উল্টে পাল্টে ফেলে। গিন্নি ঘুঘুটির ক্ষমতাও কম নয়, ধাক্কা ধুক্কি দিতে তুটি ধ্বনি করে না, নগণ্য নির্ধন কর্তা গাধা। ধা এর উপর সম, ধিনতা তেরে কেটে গদি ঘেনে ধা। এই ধা ফসকালেই সব মাটি। গলাটা ধরে আসছে খোট্টা ভূত আর এক ছিলিম সাদা বেটা। উদ্যোগী পুরুষের লক্ষ্মীলাভ অনিবার্য। অনেক কাকতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করিতে রাজি হইয়াছে, কিন্তু সে এখনো কথা বলে নাই, ঘুমটাও খোলে নাই, তবে ইশারায় সম্মতি জানাইয়াছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ। সূর্যাস্ত হইবা মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মৃত্তিকা মাখিয়া স্নান করিল, গাবের আটা দিয়া পৈতা মাজিল, ফণি মনসার বুরুষ দিয়া চুল আছড়াইল, টিকিতে একটি পাকা তেলাকুচা বাঁধিল, ঝোপে ঝোপে বন জঙ্গলে ঘুরিয়া ঘুরিয়া একরাশ ঘেটু ফুল, বইচি, কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করিল। তারপর সন্ধ্যায় শিয়ালের ঐক্যতান আরম্ভ হইতেই সে ক্ষীরি বামনির ভিটায় যাত্রা করিল। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচু পাতার আসনে ডাকিনীর সম্মুখে বসিয়া শিবু মন্ত্রপাঠের উদ্যোগ করিয়া উৎসুক চিত্তে বলিল, এইবার তো তোমার ঘোমটাটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটাটা সরাইল। শিবু চমকিত হইয়া সভয়ে বলিল, হে হে হে, তুমি নেত্য নেত্য তো তুমি। নৃত্যকালী বলিল, হ্যাঁ রে মিনসে, মনে করেছিলে মোরে আমার কবল থেকে বেঁচে যাবে? পেতনি শাকচুন্নির পিছু পিছু ঘুরতে খুব মজা না? এলে কি করে? ওলা উঠোই নাকি? ওলা উঠো 70-এর হক। কেন, ঘরে কি কেরোসিন ছিল না? তাই বুঝি চেহারাটা ফর্সাপানা দেখাচ্ছে? ওর খেলে সোনার জলুস বাড়ে, ধাপটাও একটু নরম হয়েছে নাকি? শুভকর্মে বাধা পড়িল। বাহিরে ও কিসের গোলযোগ? যেন এক পাল শকুনি গৃধিনী ঝুটোপটি কারাকারি ছিঁড়াছিঁড়ি করিতেছে। সহসা উল্কার মতো ছুটিয়া আসিয়া পেতনি ও শাকচুন্নি উঠানের বেড়ার আগল ঠেলিয়া ভীষণ চেঁচামেচি আরম্ভ করিল। আমার স্বামী তোকে কেন দিব না? মরো বুড়ি, ও যে তোর নাতির বয়সী। আহা, কি আমার কোনে বউগা। দূর মেচো পেতনি, আমি যে ওর 2 জন্ম আগে কাঁদবো। দূর গোবর চুন্নি, আমি যে ওর 3 জন্ম আগে কাঁদবো। মর চেঁচে, ওদিকে ডাইনি মাগি মিনসাকে নিয়ে উধাও হোক। তখন পেতনি বিড়বিড় করিয়া মন্ত্র পড়িয়া আগর বন্ধ করিয়া বলিল, আগে তোর ঘাড় মট খাবো, তারপর ওই ডাইনি বেটিকে খাবো। তোরে খাবো, আমি তোর ঘাড় মট দিয়ে খাবো। চুল ছিঁড়ে দেব, চোখ উপড়ে দেব, আমি তোমার চুল টেনে ছিঁড়ে ফেলবো। আমি কথা বলবো, চোখ গেলে দেব, কান টেনে ছিঁড়ে দেব। দাঁড়া মগি, তোরা হচ্ছে, দাঁড়া তোর হচ্ছে আজকে। ছাড় দিল, ছাড় নিয়ে
কামড়াকামড়ি চুলোচুলি আরম্ভ হইল। একা নিত্যকালিতেই রক্ষা নাই, তাহার উপর পূর্বতন 2 জন্মের আরও 2 পত্নী হাজির। শিবু হাতে পৈতা জড়াইয়া ইষ্টমন্ত্র জপিতে লাগিল। নিত্যকালী রাগে ফুলিতে লাগিল। এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল। ধনী শুনছ কি মা আনমনে, ভাবছ বুঝি শ্যামের বাসি ডাকছে তোমায় বাজবনে? ওটা যে খেক শিয়ালি, দিও না কুলে কালি, রাঁধবিনেতে শ্যাল কুকুরের ছুঁচো পেঁচার ডাক শুনি। যক্ষ বেড়ার কাছে আসিয়া বলিলেন, ভায়া এখানে হচ্ছে কি? এত গোলযোগ কিসে? কারিয়া পীরে থাকিল, এ বরং পিচাস, আরে দরওয়াজা তো খোল। শিবুর সাড়া নেই। প্রচণ্ড ধাক্কা পড়িল, কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলিল না, বেড়াও ভাঙিল না। তখন কারিয়া পীরে তারস্বরে উৎপাটন মন্ত্র পড়িল। মার যে জুয়ান, ওর মিথরা, পর্বতরি, চলে ইঞ্জন, ফটে বয়লট, খবরদার। মর্মর করিয়া ঘরের চাল, দেওয়াল, বেড়া, আগর সমস্ত আকাশে উঠিয়া দূরে নিক্ষিপ্ত হইল। ডাকিনী অর্থাৎ নিত্যকালীকে দেখিয়া যক্ষ বলিলেন, এ কি গিন্নি এইখানে ব্রহ্মদূতটার সঙ্গে? ছি 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 ছি, লজ্জার মাথা খেয়েছ। ডাকিনী ঘোমটা টানিয়া কাঠ হইয়া বসিয়া রহিল। কারিয়া পীড়িত বলিল, আরে মুহুরি, তোর শরম নাই মা? তারপর যে ব্যাপার আরম্ভ হইল তাহা মনে করিলেও কলমের কালি শুকাইয়া যায়। শিবুর 3 জন্মের 3 স্ত্রী এবং নিত্যকালীর 3 জন্মের 3 স্বামী, এই ডবল ত্রহস্পর্শযোগে ভূষণ্ডির মাঠে যুগপথ, জলস্তম্ভ, দাবানল ও ভূমিকম্প শুরু হইল। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, তাল, বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখিতে আসিল। স্পুক, পিক্সি, নোম, গবলিন প্রভৃতি গোফ কামানো বিলাতি ভূত বাঁশি বাজাইয়া নাচিতে লাগিল। জিন, জান, আফ্রিত, মারিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপাদাপি আরম্ভ করিল। চিং, চ্যাং, ফ্যাচাং ইত্যাদি মাকুন্দে চীনে ভূত ডিগবাজি খাইতে লাগিল। রাম রাম রাম, জয় হরিজি চণ্ডী, আজ্ঞা কর মা। কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করিবে? আমার কম্য নয়। ভূত জাতি অতি নাছুর বান্দা, ন্যায্য গণ্ডা ছাড়িবে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব এসব তাহারা বিলক্ষণ বোঝে। অতএব স্বনির্বন্ধ অনুরোধ করিতেছি, শ্রীযুক্ত শরৎ চাটুর্যে, চারু বারুজ্যে, নরেশ সেন এবং যতীন সিংহ মহাশয়গণ যুক্তি করিয়া একটি বিলি ব্যবস্থা করিয়া দিন, যাহাতে এই ভূতের সংসারটি ছাড়ে খারে না যায় এবং কোনো রকম নীতি বিগর্হিত বিদকুটে ব্যাপার না ঘটে। নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলিয়া গয়ায় পিণ্ড দিবার চেষ্টা দেখুন, যাহাতে বেচারারা অতঃপর শান্তিতে থাকিতে পারে। আমাদের আজকের পরিবেশনা এখানেই সমাপ্ত হলো। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রতি বৃহস্পতিবার দি গল্পের জগৎ নিয়ে আসে হরেক রকমের গল্পের সমাহার। আবার দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ধন্যবাদ।